এসএসসি পরীক্ষা শুরু হয়ে গেছে এবং একটি গবেষণায় উঠে এসেছে যে প্রতি বছরই ফর্ম পূরণ করছেন শিক্ষার্থীরা এবং এই ফর্ম পূরণ করার সত্ত্বেও বিপুল পরিমাণ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন না। যেমন এবারের সংখ্যাটা যদি একটু দেখি, এবারে এসএসসি সমমানের পরীক্ষায় প্রথম দিনে সারা দেশে অনুপস্থিত ছিলেন ৩১,৪৪৭ শিক্ষার্থী এবং গত বছর আবার এই সংখ্যা ছিল তার থেকেও বেশি, প্রায় ৩৪,০০০। এবারে প্রশ্ন উঠেছে যে মানে ফর্ম পূরণ করছে কিন্তু এত পরিমাণে শিক্ষার্থী কেন পরীক্ষা দিচ্ছেন না, এর কারণগুলো আসলে কি হতে পারে এবং যে শিক্ষার্থীরা পরীক্ষা দিলেন না এবছর তাদের কি হবে, তারা কি পিছিয়ে গেলেন নাকি সামনের বছরে আবার কি করে প্রস্তুতি নেবেন, কেমন হতে পারে সামনের বিষয়গুলো সবকিছু নিয়ে আজকে আলাপ করব। বার্তাকক্ষ থেকে আমার সাথে আছেন প্রথম আলোর বিশেষ প্রতিবেদক মোশতাক আহমেদ। ধন্যবাদ মোশতাক ভাই, সবসময় তো আসলে শিক্ষার বিষয়গুলো নিয়ে আপনার সাথে সবচাইতে বেশি আলাপ হয়, কারণ আপনি এই দিকটি দেখেন। মানে এই যে এতগুলো পরীক্ষার্থী পরীক্ষাটা দিল না, ওদের কি হবে এটা তো আমি পরে জানতে চাইবো, কিন্তু শুরুতে যেটা জানতে চাইবো যে পরীক্ষা না দেবার কারণ কি, মানে এটা কি তারা কি আসলে ভয় পেয়ে পরীক্ষা দেয় না, নাকি প্রিপারেশনটা ঠিক মতো নেয় না, নাকি অভিভাবকদের অসচেতনতা রয়েছে, কি কারণ হতে পারে? আচ্ছা, আমি এবার 30 এপ্রিল থেকে পরীক্ষা শুরু হয়েছে। প্রথমে আমি তাদের সবার জন্য শুভকামনা জানাই যারা পরীক্ষায় অংশ নিচ্ছে। তো আপনি জানেন যে এসএসসি এবং সমমানের পরীক্ষাটি একজন শিক্ষার্থী জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পাবলিক পরীক্ষা, কারণ এই পরীক্ষার পথ বেয়ে তার উচ্চ মাধ্যমিক উচ্চস্তরে যেতে হয়। তো ফলে বিরাট একটা মানে গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা হিসাবে এই পাবলিক পরীক্ষাটিকে বিবেচনা করা হয়। তো আপনি যে সংখ্যাটির কথা বললেন যে ৩১,০০০-এর বেশি পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করার পরেও পরীক্ষায় দিচ্ছেন, অর্থাৎ আমরা জানলাম যে পরীক্ষার দিন শুরুর দিন এসে জানলাম যে এই বিপুল পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে না। তো এই সংখ্যাটি যদি আপনি গড় শিক্ষার্থীর তুলনায় করি প্রায় ২% কাছাকাছি, 1.66। তো এই সংখ্যাটি গত বেশ কয়েক বছর ধরেই প্রায় একই ধরনের একটা চিত্র দেখা যাচ্ছে, কিন্তু দুর্ভাগ্যজনক আসলে আমরা এই সংখ্যাটি নিয়ে কখনো বোর্ডগুলো বলেন শিক্ষা মন্ত্রণালয়ের একটা পূর্ণাঙ্গ গবেষণা আমরা পাই না যে কী কারণে আসলে এই এত শিক্ষার্থী ঝরে যায় কিংবা পরীক্ষা দেয় না। তো আমি এটি নিয়ে কাজ করতে গিয়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, তারপর শিক্ষা নিয়ে যারা কাজ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউট, তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা কয়েকটি সম্ভাব্য কারণের কথা বলেছেন। তো একটি কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক বললেন যে একটি কারণ হতে পারে একটা অর্থনৈতিক কারণ হতে, আর অনেক বাবা মার অসচেতনতাও একটা বড় কারণ থাকতে পারে। আবার আরেকটি বিষয় জানেন যে দুর্ভাগ্যজনক যে এখন আমাদের সমাজে বাল্যবিবাহ একেবারে উঠে যায়নি, যে অনেক শিক্ষার্থীর বাল্যবিবাহ হয়, এটিও একটি কারণ হতে পারে। উনি এটি তার অভিজ্ঞতা থেকে বললেন। আবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবার অন্য কয়েকটি কারণের কথা বললেন, যে গ্রামাঞ্চলে কিছু শিক্ষা প্রতিষ্ঠান থাকে, আপনি জানেন যে এই পরীক্ষাটি দেওয়ার আগে নবম শ্রেণীতে একটা রেজিস্ট্রেশন করার বিষয় আছে। তো যেসব শিক্ষার্থী 2 বছর আগে রেজিস্ট্রেশন করা থাকে, তো নিয়মটি হলো যে নির্বাচনী পরীক্ষায় যারা সব বিষয়ে পাশ করবেন তাদেরকেই শুধু এসএসসি পরীক্ষায় দিতে হয়। তো গ্রামাঞ্চলে অনেক প্রতিষ্ঠান থাকে যে আসলে ওইগুলো আমরা দুর্বল প্রতিষ্ঠানই বলতে চাই, নানান অভিযোগও আছে। তো ওইসব প্রতিষ্ঠান কী করে নিয়মগুলো না মেনেই অনেক শিক্ষার্থীকে পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করে ফেলে। তো কিন্তু দেখা যায় যে বাস্তবে আসলে ওই পরীক্ষার্থীগুলো পরীক্ষার জন্য পূর্ণাঙ্গভাবে প্রস্তুত নয়, ফলে পরীক্ষার সময় এসে দেখা যায় যে ওরা অনুপস্থিত হচ্ছে। আবার কিছু কিছু কারণে আবার ফর্ম ফিল আপ নিজের ইচ্ছা থেকে করার পরও দেখা যায় যে আসলে পরিপূর্ণ প্রস্তুতি নেই, তখনও তারা এরকম ঘটে। আর কিছু কিছু অসুস্থতা কারণের সংখ্যা, সেই সংখ্যাটি এত বেশি না হয়তো। মোশতাক ভাই, পরীক্ষার্থীদের মানসিক যে চাপটা সেটা নিয়ে একটু আলাপ করতে চাই। যেমন অনেক অভিভাবক কিন্তু আছেন যে ওরকম প্রেশার যেন না পড়ে, প্রেশার মুক্ত হয়ে যেন পড়ালেখা করতে পারেন সেটি নিশ্চিত করেন। আবার অনেকেই আছেন যে এমন প্রেশার দেয় শিক্ষার্থীদের বা পরীক্ষার্থীদের, ছেলে মেয়েদের, বাচ্চাদের আর কি, মানে তারা দেখা যায় যে পরীক্ষা ভীতি তাদের মধ্যে তৈরি হয়ে যায়, বা একটা এই যে একটা প্রতিযোগিতা যে আমাকে ভালো করতেই হবে, ভালো না করলে এরকম এরকম হতে পারে। এই যে মানসিক প্রেশারগুলো, এই জায়গাটাতে আসলে অভিভাবক হিসেবে কাজ করবার জায়গা রয়েছে কিনা, একই সাথে শিক্ষকরা এই বিষয়ে আরো কিভাবে ভূমিকা রাখতে পারেন? মানে এরকম অনেকে দেখা গেছে যে ভয়, একটা যত পরীক্ষা যত ঘনিয়ে আসছে পরীক্ষার্থী তত ভয় হচ্ছেন।
এমনও আছে যে শিক্ষার্থী ভালো, সবকিছু পড়ে রেখেছে, প্রিপারেশন ভালো, কিন্তু ওই যে একটা ভয়, এই নার্ভাসনেসের চোটে অনেকে পরীক্ষা দিতে পারে না বা পারা জিনিসটাও ভুল করে আসে। আসলে প্রথমে আমি একটু বলি, আমাদের এখন পর্যন্ত যে শিক্ষা ব্যবস্থাটি আছে সেটা আসলে অনেকটাই পরীক্ষা নির্ভর। অর্থাৎ আপনি দেখবেন যে আপনার চারপাশে তাকান, দেখবেন যে একজন শিক্ষার্থী, স্কুলগুলো হয়ে গেছে এমন যে শুধু পরীক্ষার জন্য পড়াশোনা, কোচিং, প্রাইভেট স্কুলগুলোতে ঠিক পড়াশোনা যতটুকু আমরা আশা করি ততটুকু হচ্ছে না, এটা একদম বাস্তব একটি চিত্র। তো আর একটু আগে যেটা বললাম যে শিক্ষা ব্যবস্থাটি হয়ে গেছে অনেকটাই পরীক্ষা নির্ভর। ফলে একজন শিক্ষার্থী এই পরীক্ষাটিকে ঘিরেই তার যত কিছু, কিন্তু শেখার যে পদ্ধতি আরও অনেক রকম হতে পারে। যদিও সরকার এখন উপলব্ধি করেছে নতুন শিক্ষাক্রম করতে গিয়ে, তারা এটি বলছে যে এখন আর সেই ট্র্যাডিশনাল যে পরীক্ষা সেই ব্যবস্থাটা অনেকটা তারা দূরে চলে আসছে সেখান থেকে। তো সেক্ষেত্রে হয়তো একটা পরিবর্তন আমরা সামনে কি হয় সেটার জন্য অপেক্ষা করতে হবে, কিন্তু এখন পর্যন্ত ব্যবস্থাটি পরীক্ষা নির্ভর। ফলে দেখা যায় একজন শিক্ষার্থীর মানে একটা ভীতিকর যে আপনি কথাটা বললেন, এটার কারণটা কি? কারণটা হয় তার সমাজের এক ধরনের একটা প্রতিযোগিতা, পরিবারের এক ধরনের চাপ, আবার স্কুলগুলা, এই যে বললাম যে স্কুলগুলা ঠিক একজন শিক্ষার্থীর প্রতি যতটা যত্নবান হওয়া উচিত, তাকে যে এই নার্সিং করে যে একটু মানসিকভাবে তৈরি করা, সেই কাজটি করছে না, করতে পারেই না বলবো যে, কিংবা করে না করার ফলে কি হয়, একজন শিক্ষার্থীর মধ্যে এক ধরনের ভয় তৈরি হয় যে মানে তার মানে মস্তিষ্কে একটা ঢুকে যায় যে এই পরীক্ষাটা ভালো করতে না পারলে বোধহয় তার জীবনটাই শেষ হয়ে যাবে, এরকম পরিস্থিতিতে তৈরি হয়। তো আমরা এটা চাই না যে এরকম একটা পরিস্থিতি হোক। তো সেক্ষেত্রে অভিভাবকদের ভূমিকা তো আছে। আমি মনে করি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা সবচেয়ে বেশি, শিক্ষকদের ভূমিকা সবচেয়ে বেশি, যে তাকে সেভাবেই প্রস্তুতি করে তুলতে হবে যে তার এরকম পরিস্থিতি এরকম যেন না হয়। একই সাথে এই যে এতজন, এবারে হচ্ছে 31,447 পরীক্ষার্থী সারা দেশে, পরীক্ষার প্রথম দিনেই এতগুলো পরীক্ষার্থী পরীক্ষা দেননি, তাহলে এত বড় বিপুল সংখ্যক পরীক্ষার্থীর আসলে কি হবে? মানে পরের বছর তারা আবার পরীক্ষা দেবেন, কিছুটা পিছিয়ে গেলেন কিনা? আবার এরকম না হয়ে ওঠে যে যারা পরীক্ষা দেননি তাদের মধ্যে আবার সেটা ভর করে বসলো যে আমি পরীক্ষা দিইনি, আমি পিছিয়ে গিয়েছি। মানে এইটা আবার একটা মানে মানসিক কষ্টের কারণ হয়ে না দাঁড়ায়? আসলে দুর্ভাগ্যজনকভাবে বলতে হয় যে শুরুতে আমি বললাম যে এটি নিয়ে একটি পূর্ণাঙ্গ গবেষণা হয় না। আসলে অনেক ক্ষেত্রে আসলে এসব শিক্ষার্থীরা অনেকে ঝরেই যায়, আসলে শিক্ষা থেকে ঝরেই যায়, কেউ কেউ হয়তো পুনরাপরীক্ষা দেয়, কিন্তু আমরা এই যে বললাম যে এই তথ্যগুলো নিয়ে একটি গভীরভাবে বিশ্লেষণ করে কাজ হয় না, হওয়া উচিত। তো এইটা একটা দুঃখজনক যে আসলে এই শিক্ষার্থীরা আসলে কোথায় যায়, কি করে, পুরো বিষয়টা আসলে জানা দরকার। সেক্ষেত্রে স্কুলগুলোর একটা বড় ভূমিকা আছে। আমি একটু আগে যেটা বললাম, এই ক্ষেত্রেও বলবো যে স্কুলগুলোর একটা ভূমিকা আছে, তার প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থী কি করলো না করলো সেরকম একটি তথ্য তার থাকা উচিত ছিল এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত ছিল। একদমই তাই। আমি সবশেষে এটাই জানতে চাচ্ছিলাম যে মানে আসলে কি করা যেতে পারে, সেটি আপনার আলোচনায়ও অনেকখানি উঠে এসেছে যে মানে এরকম যেন প্রতি বছর না হতে থাকে। সেক্ষেত্রে আরেকটু আমি যোগ করছি যে আপনি দেখবেন যে আপনার একটি শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণত হাই স্কুলের ক্ষেত্রে আমি বলছি যে অনেক স্কুলে প্রাইমারি স্তর আছে, কিন্তু সাধারণত 6 থেকে 10 পর্যন্ত পড়ানো হয়, অর্থাৎ কয়েকটি বছর ধরে একজন শিক্ষার্থী একটা স্কুলে পড়ে। তো ফলে প্রত্যেকটা শিক্ষার্থীরই আসলে একটা চিত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের নখদর্পণে চলে আসার কথা। কিন্তু এই যে একটু আগে আমি বললাম যে দুঃখজনকভাবে হলো সত্য যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঠিক অতটা শিক্ষার্থী বান্ধব হয়ে উঠতে পারে। একটা সময় হয়তো ছিল, দেখবেন যে আগে কি হতো যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর হয়তো অত অবকাঠামো ভালো ছিল না, কিন্তু শিক্ষকেরা খুব দরদি ছিলেন, শিক্ষার্থীদের প্রতি এক ধরনের মায়া আদর ছিল, এখনও আছে অনেক, কিন্তু আমি সার্বিকভাবে কথাটা বলছি, সার্বিকভাবে আমাদের শিক্ষকদের অনেকেই, আমি বলছি না যে সবাই, অনেকেই আসলে শিক্ষার্থীর প্রতি অতটা দরদ না। তো আপনি যে সম্পর্কটাও যেন একটু জানতে রাইট, যে আমি যেটা বলছিলাম যে একজন শিক্ষার্থী কতটা দুর্বল সবল, তার পরিবারগুলো কেমন, সেটি কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান মোটামুটি জানে যে একজন কোন শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে কি পারবে না, দেওয়ার মতো উপযোগী কিনা। তো সেটি যদি সে পূর্ণাঙ্গভাবে জেনে ব্যবস্থা নেয় তাহলে কিন্তু এরকম ঘটনা অনেকটাই কমে যাবে। মোশতাক আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আলাপ করতে করতে শেষের দিকে চলে এসেছি। পরীক্ষা যেহেতু এখনো চলছে,
পরীক্ষার শেষেও এই বিষয়গুলো নিয়ে আপনার সাথে আরও আলাপ করতে চাই। আজকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমার সাথে আছেন প্রথম আলোর বিশেষ প্রতিবেদক মোশতাক আহমেদ। আমরা আজ যে বিষয়টি নিয়ে কথা বলবার চেষ্টা করলাম, যে ফর্ম পূরণ করলেও বিপুল পরীক্ষার্থী পরীক্ষা দিতে যান না, কেন দিতে যান না, এই বিষয়গুলো আলাপ করলাম। এই প্রতিবেদনটি কিন্তু আপনারা prothomalo.com-এ গিয়েও পড়ে নিতে পারেন। সেখানে মোশতাক আহমেদের একটি প্রতিবেদন এসছে আজকে এই বিষয়টি, সেখানে আপনারা পড়তে তো পারবেনই, এবং একই সাথে আপনারা কি ভাবছেন আমাদের মতামত জানাতে পারেন। এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা, বা শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে সেটিও বলতে পারেন। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের প্রশ্নগুলো নেবার, সেসবের উত্তর দেবার। আগামীকাল আবার অন্য কোনো বিষয় নিয়ে আলাপ হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং সঙ্গে থাকবেন প্রথম আলোর। আর প্রথম আলোর সঙ্গে থাকতে ভিজিট করুন prothomalo.com, সাথে প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।